নমো অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থান গতৌ পিপা যৎসরেৎ পুণ্ডরীকাক্ষং পুণ্ডরীকাক্ষং সবাহ্যং অভ্যন্তর শুচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এবার ফুল নাও বেলপাতা নাও যা আছে নিয়ে নাও। নাও হ্যাঁ নিচে আছে হ্যাঁ দিয়ে এবার বলো নমো নমো ভদ্রকাল্যই ভদ্রকাল্যই নমো নিত্যং নমো নিত্যং সরস্বত্যই সরস্বত্যই নমো 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 বেদ বেদ বেদাঙ্গ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত বিদ্যা বিদ্যা স্থানেভ্য স্থানেভ্য এবচ এবচ এষ এষ সচন্দন সচন্দন পুষ্প পুষ্প বিল্লপত্রাঞ্জলি বিল্লপত্রাঞ্জলি সরস্বত্যই সরস্বত্যই দেব্যই নমঃ। দেব্যই নমঃ। ঠিক আছে আবার বলো নমো নমো ভদ্রকাল্যই ভদ্রকাল্যই নমো নিত্যং নমো নিত্যং সরস্বত্যই সরস্বত্যই নমো নমঃ নমো নমো বেদ বেদ বেদাঙ্গ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত বিদ্যা বিদ্যা স্থানেভ্য স্থানেভ্য এবচ এবচ এষ এষ সচন্দন সচন্দন বিল্ল বিল্ল পত্রাঞ্জলি পত্রাঞ্জলি শ্রী 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 সরস্বত্যই সরস্বত্যই দেব্যই নমঃ। দেব্যই নমঃ। আবার বলো সরস্বতী সরস্বতী মহাভাগে মহাভাগে বিদ্যে বিদ্যে কমললোচনে কমললোচনে বিদ্যারূপে বিশ্বরূপে বিদ্যারূপে বিদ্যারূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে নমস্তুতে এষ এষ সচন্দন সচন্দন ভক্ত ভণ্ড পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি সরস্বত্যই সরস্বত্যই দেব্যই নমঃ। দেব্যই নমঃ। দিদাও। এবার প্রণাম করো। বলো বলো নমো সরস্বতী নমো মহাভাগে মহাভাগে বিদ্যে কমললোচনে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি বিদ্যাং নমঃ। দেহি নমস্তুতে। মা মা ডান দিক গোড়া না ডান দিক ঘুরে নিচেটা দেওয়ার এইটা তো আর এখানে আছে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতৌপি বা যৎসরেৎ পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। এবার ফুল নাও। ফুল দিয়ে দিচ্ছে এই যে বলেছি সব ফুল নিয়ে নে সবাইকে তিনবার একবারে নিয়ে নে তিনবার দিবি ঠিক আছে। পুষ্পাঞ্জলি চলছে আমার মায়ের বাড়ির মায়ের বল হয়েছে পুষ্পাঞ্জলি ছেলে নমঃ জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নমঃ ওই সরস্বত্যই দেব্যই নমঃ। ও নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এষ সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি নমঃ শ্রী শ্রী সরস্বত্যই দেব্যই নমঃ। আবার একবার বলো নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বত্যই দেব্যই নমঃ। দিদাও দিয়ে এবার তিনবার হয়ে গেছে এবার দিয়ে প্রণাম করতে হবে প্রণাম করো আর বলো নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে নমো জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বলছিলাম ব্যাস
একবার মুখটা। আজকে পুজোর দিনে বসে বসে শাঁখ বাজাচ্ছে বাইরে, ভেতরে ধোঁয়া বলে নিতে পারছে না মা। জয় মা। আচ্ছা, এই হচ্ছে আমাদের ঢাকি ভাই, ও প্রতিবারই আসে বাজাতে। মুখটা একটু খোলো। বেশ, ও স্কুলেও ঢাক বাজাবে আমাদের। হ্যাঁ, তো আজকে আমার বাড়িতে বাজাচ্ছে, এই সামনে মঙ্গল ঘট। এই বয়সেও মা কিন্তু বিরাট শাঁখের জোর মায়ের। হ্যাঁ, বাজাচ্ছে। এখন হোম শুরু হয়েছে বাড়িতে। তারক ব্যানার্জি মহাশয় আমাদের স্কুলের সহকর্মী, উনি প্রতিবার পুজো করেন। মুখটা ঠিক মতো দেখাতে পারছি না, মনোযোগ দিয়ে পুজো করছেন, ডিস্টার্ব করে লাভ নেই। হোম হচ্ছে, হোম। সরস্বতী পুজো আমার বাড়ির 2022-এ। এখন বাবা পুজো হচ্ছে, একটু মনোযোগ দিয়ে দেখো। একশো 8টা বেলপাতা দিয়ে शिवाय स्वाहा रावदेवी अष्टछंदो रावदेवी देवता आशीर्वचने नियगा ओम ओम दुर्गाय स्वाहा रावदेवी अष्टछंदो रावदेवी देवता आशीर्वचने नियगा ओम आलोक्य स्वाहा ओम दकम ओम नमः नवग्रह स्वाहा रावदेवी अष्टछंदो रावदेवी देवता आशीर्वचने नियगा ओंकित किता गीता लोका चंचदिराम नित्यं पवित्रं पुरुषासनं মায়ের প্রসাদ তৈরি হচ্ছে। দধিকর্মার আরতি চলছে, দধিকর্মার আরতি। এরপর আমার ঠাকুর বিসর্জন হয় না। সারা বছর আমার বাড়িতে মা থাকেন। আমি পরের বারের ব্রাহ্মণ আমাদের প্রতিবার পুজো করেন, তারকরা। সারা বছর ঠাকুর আমার কাছে আজ সরস্বতী পুজো। এটা হচ্ছে কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের শতবার্ষিকী তোরণ। কাটো কাশিরাম দাস বিদ্যায়তন স্থাপিত হয় 1857 সালে। এটা 1957 সালে যখন 100 বছর পূর্ণ হয় তখনকার তোরণ। আচ্ছা, চলুন আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকি। এবারে 2022-এর মা সরস্বতীর পূজা কীভাবে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আপনারা জানেন। সারা দিন প্রায় বেরোনো যায়নি। সে মতো অবস্থায় স্কুলে আমাদের মাতৃ আরাধনা করতে হয়েছে। যে পজিশনে হওয়ার কথা ছিল, মণ্ডপ একদম ফোরফ্রন্টে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই স্কুলের যে মেন বিল্ডিং, সেই বিল্ডিংয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেই প্লেসটাকে আমাদের একটু পরিবর্তন করতে হয়েছে। কারণ এত বৃষ্টি, সেই প্যান্ডেল পুরো ভেঙে পড়ে গিয়েছিল। আর বাইরে যদি আজকেও বৃষ্টি হতো তাহলে পুজো করা সম্ভব হতো না। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের যে সূর্যনারায়ণ হল রয়েছে, সেই সূর্যনারায়ণ হলের ভেতরে আমরা এবারের পুজো করছি। হ্যাঁ, তো এই রাস্তার দুধারে আপনারা রাস্তায় আসুন, পুজো দেখুন, উপভোগ করুন। রাস্তার দুধারে লাইট রয়েছে, কিন্তু এখন দিনের বেলায় মায়ের পুজো শুরু হবে একটু পরেই।
দিনের বেলায় লাইট তো দেখানো যাচ্ছে না, রাত্রেবেলা আপনাদের অবশ্যই লাইট দেখাবো। হ্যাঁ, তো এই আমরা এখন গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে চলেছি আমাদের যে কাশিরাম দাস কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের মূল ফটক সেই দিকে। হ্যাঁ, সেই দিকে। আচ্ছা, এইটা হচ্ছে সার্ধ শতবার্ষিকী তোরণ, যেটা 2007 সালে প্রতিস্থাপিত হয়েছে। 2007 সালে 150 বছর অর্থাৎ সার্ধ শতবার্ষিকী পূর্ণ হয়েছে। এই বিল্ডিংয়েরই মূল ফটকে আমাদের গতকাল এই সামনে এইখানে মণ্ডপটি হওয়ার কথা ছিল। এই যে ভেতর দিয়ে দেখানোর চেষ্টা করছি, বাঁশ ভেঙে পুরো প্যান্ডেল পড়ে আছে। কিছু করার নেই, এখানটা আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করতে হয়েছে, পরিবর্তন করতে হয়েছে। আমরা এখন চলবো, দেখব কোথায় পুজোটা অরিজিনাল হচ্ছে, সেখানটায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এইখানে এবারে পুজো হচ্ছে, এটা হচ্ছে সূর্যনারায়ণ মেমোরিয়াল হল। হ্যাঁ, সূর্যনারায়ণ হল বলা হয়। হ্যাঁ, তো এইখানে ভেতরে পুজো হচ্ছে। এইখানে কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের সকলকে করোনা স্বাস্থ্যবিধি মেনে স্যানিটাইজার ব্যবহার করে ইত্যাদি করে দেওয়া আছে কোভিড-19 প্রতিরোধের জন্য সতর্ক বাণী। হ্যাঁ, এবং আমাদের বাড়িতে যে ডাক্তারাই বাজাচ্ছিল সেই বাজাচ্ছে একটু পরেই মায়ের ঘট, একটু পরেই আমরা মায়ের ঘট আনতে যাব। হ্যাঁ, তো আমরা চলুন সূর্যনারায়ণ হলের ভেতরে ঢুকি, দেখি মায়ের মূর্তি কেমনভাবে সাজানো হয়েছে, কেমনভাবে আলপনা দেওয়া হয়েছে। এই হচ্ছে এবারের কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের 2022-এর মায়ের মূর্তি, এবং আলপনাটাও দেখাতে চেষ্টা করছি। পুরো ফুলের ওপর আলপনাটা হয়েছে, দুর্দান্ত লাগছে। ফুলের টপ দিয়ে চারিধার সাজানো হয়েছে ফুলের গাছ দিয়ে। এইখানে উপরে লাইট রাত্রেবেলায় আপনারা দেখতে পাবেন। এখন একটু ভেতরে ঢুকে একটু সামনে থেকে নেওয়ার চেষ্টা করছি। আমাদের আমরা পঞ্চগব্য যা লাগে সেসব নিয়ে এই হচ্ছে এবারে মায়ের কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের 2022-এর সরস্বতী পুজো। এই হচ্ছে তার আলপনাটা পুরো ফুলের উপর তৈরি, ফুল দিয়ে তৈরি করা হয়েছে আলপনাটাকে। খুব সুন্দরভাবে আলপনাটা লাগছে। একটু পরেই ঘট আনতে যাওয়া হবে। আমাদের এবারের সরস্বতী পুজোর যিনি দায়িত্বে আছেন সেই বেশ ঘট আনা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, বেশ। শ্যাম সুন্দর রায় মহাশয় আমাদের স্কুলের নবাগত শিক্ষক জীবনবিজ্ঞান বিভাগের, উনি এবার সম্পাদকের দায়িত্বে আছেন। গোটা প্রোগ্রামটা মানে সরস্বতী পুজোর অ্যারেঞ্জমেন্ট উনি করছেন। সন্ধ্যাবেলায় এই জায়গাগুলোতে আমাদের প্রদর্শনী হবে, বিভিন্ন রকমের বিজ্ঞান প্রদর্শনী, হ্যাঁ, সায়েন্সের এক্সিবিশন, এবং বেশ কিছু ছবি দিয়েছে। এই হচ্ছে আমাদের শ্যামলদা প্রতিবারই পুজোর সময় আমাদেরকে দ্রব্য ইত্যাদি দেয়, আমার বাড়িতেও দেয়। এবং শ্যামলদা সামনের বছর আমাদের স্কুল থেকে রিটায়ার করছেন। শ্যামলদা, আমাদের এবারে ঠাকুর কেমন হয়েছে বলো? খুব ফার্স্ট ক্লাস হয়েছে, দারুণ হয়েছে। মানে কালকে একবারও ভাবা যায়নি যে এইভাবে আমরা পুজো করতে পারবে, যে এত বৃষ্টিতে হ্যাঁ আমরা প্যান্ডেল করেছি, সে প্যান্ডেল ভেঙে গেছে দিয়ে সেই প্যান্ডেল আমরা আবার নতুন করে ভাবনা চিন্তা করে কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছি, এবং খুব তাড়াতাড়ির মধ্যে করতে হয়েছে ডিসিশন চেঞ্জ করে। আমাদের প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন আমাদের সঙ্গে, অনেকক্ষণ ধরেই আছেন, উনি সকাল থেকে এসেছেন।
দেখাতে চেষ্টা করছি কিছু ছবি। খুব তাড়াতাড়ি স্কুল একদিনের জন্য মাত্র ছেলেদেরকে পাওয়ায় এইখানে কুইজ কন্টেস্ট সন্ধ্যাবেলায় হবে। হ্যাঁ, তার আগে এখানে কিছু ছবি ছেলেরা দিয়েছে, খুব বেশি সংগ্রহ করা যায়নি। তার কারণটা হচ্ছে ওই একটা দিন মাত্র স্কুল খোলা পেয়েছিলাম, তারপরে তো বন্ধ। কুইজ কন্টেস্ট হবে এই জায়গাটায়। এই যে বেঞ্চগুলো দেখছেন, এগুলোতে মডেল প্রদর্শনী হবে সন্ধ্যাবেলায়, বিজ্ঞান প্রদর্শনী। এই যে বিজ্ঞান প্রদর্শনী, এই বিজ্ঞান প্রদর্শনী সন্ধ্যাবেলায় হবে। এবং এখানে এই যে ড্রাগন ফল যে সুগারের বিকল্প সেই হিসাবে হবে। যাই হোক, আমরা গাছের পরিচিতি এই মডেলগুলো হবে। এখনও দিনের বেলায় পুজো শুরু হয়নি, কিন্তু ঘট ভরা হয়ে গেছে। তো ঘট আমরা ভরে ফেলেছি। তো আমাদের মধ্যে প্রচুর সহকর্মী এসে হাজির হয়েছেন, প্রধান শিক্ষক থেকে আরম্ভ করে অনেকেই। আমরা প্রধান শিক্ষকের বক্তব্য পরে শুনব। এখন পুজো শুরু হবে, আমরা টোটালটা দেখাতে চেষ্টা করছি আপনাদের। স্কুলে আমাদের কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে হোম শুরু হয়েছে। হোমাগ্নি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন হোম হচ্ছে। কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের সরস্বতী পুজো উপলক্ষে কালকে কে বলবে যে এত বৃষ্টিতে এখানে ভাবা যায়নি যে এরকম দর্শক সমাগম হবে। একবার মাঠটাকে দেখাতে চেষ্টা করছি কীরকম জনসমাগম হয়েছে দেখুন, মানে বিশাল পরিমাণ দর্শক। মানে একদম কি বলবো, আমি যদি ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে যাই, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কেডিআর মূল ফটক।
যেটা আপনাদের দেখিয়েছিলাম, সেইখানে কালকে এই প্রবল বৃষ্টির পরে আজকে সরস্বতী পুজো উপলক্ষে ভিড়টা দেখুন শুধু, মানে প্রতিবারই হয়, এবারে আরও বেশি, মানে অজস্র অজস্র আমাদের ছাত্র, কাটোয়া শহরের বিশিষ্ট জন যারা, এবং তারা দেখতে আসছে, এবং সরস্বতী পুজো একদম পুরো আমাদের স্কুলে মেলা বসে গেছে। তো আমরা দেখাতে চেষ্টা করছি কিছুটা। আমি ক্যামেরাটা নিয়ে মোটামুটি একটুখানি হাঁটবো, এই গেটের কাজ পর্যন্ত না গেলেও আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে কি পরিমাণ ভিড় আমাদের মাঠে হয়েছে। হ্যাঁ, মাঠে হয়েছে বিশাল ভিড়। আপনারা দেখুন একদম বিরাট গেট পর্যন্ত, ওই আমাদের একদম যে গেট সামনে, সেই গেটের পর্যন্ত আপনার ভিড় রয়েছে, দর্শনার্থী রয়েছে। এই দিকেও প্রচুর মাঠে দর্শক, হ্যাঁ, সাংঘাতিকভাবে ভিড় রয়েছে। আমি আর বেশি ভিড় দেখালাম না আপনাদের। প্রচুর লোক দর্শনার্থী আমাদের এখানে দেখতে আসছে, এবং তারা আস্তে আস্তে ঢুকছে এবং ওইদিকে পেছন দিক দিয়ে বাইক পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমরা ভিড়টা দেখাতে চেষ্টা করলাম। আমরা আবার পুজোয় ফেরত আসবো। এখন সরস্বতী পুজোর দিন, সন্ধ্যাবেলা কাটোয়া কেডিআই যে আলোর রোশনাই এবং সন্ধ্যাবেলার যে পরিবেশ, সেটা দেখাতে চেষ্টা করছি। গাছগুলোকে আলোয় আলোকিত করা হয়েছে। রাস্তার দুধারে যথারীতি দুপুরের মতন স্টল রয়েছে। ভিড় এখন সবে সন্ধ্যেবেলা 6টা বাজে। এরপরে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি রয়েছে। কি কি রয়েছে আপনাদের দেখাবো। তার আগে এই রাস্তার দুধারে গাছগুলোতে লাইট দিয়ে ঠিক এইভাবে সাজানো হয়েছে, এবং মোটরসাইকেল নিয়ে এবং গাড়ি নিয়ে এবং খালি পায়ে কাটোয়ার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনকে কী ঠাকুর হয়েছে, কেমন প্যান্ডেল হয়েছে, সব দেখার জন্য আসছে। আমরা ভেতরে কী কী প্রোগ্রাম হচ্ছে দেখানোর চেষ্টা করব, চলুন। বিদ্যালয়ের যেটা আগে মেন অফিস রুম ছিল, সেইটাকে আলো এরকম চেন দিয়ে রোশনায়িত করা হয়েছে। আপনাদেরকে কিছুটা দেখাতে চেষ্টা করছি, ভেতরটাও দেখাবো আপনাদের। এইটা হচ্ছে কেডিআইয়ের মূল অফিস ছিল আগে, এখন অফিসটা চলে গেছে অন্য জায়গায়, ট্রান্সফার হয়েছে। যাই হোক, এইখানে আমাদের সূর্যায়ন হলে পুজো হচ্ছে, আর এইটা হচ্ছিল ওল্ড বিল্ডিংয়ের যেটা অফিস, তার জায়গা। আমরা ভেতরে ঢুকবো। তার আগে আমাদের যে ওল্ড বিল্ডিং, যেখানে মূল পুজো হওয়ার কথা ছিল, সেইখানে লাইটিংটা একটুখানি দেখিয়ে নিয়েছে। আমরা ভেতরে আসবো, ঢুকবো। তো ঠিক আছে, আমরা ঢুকবো একটুখানি ভেতরে। একই ধরনের সোনা চেন দিয়ে সাজানো হয়েছে, কিন্তু ওটা আর আমি ঢুকলাম না, এই কারণটা হচ্ছে ওখানটা শুধু লাইটই আছে, অন্য কিছু দেখানোর নেই। তো আমরা আস্তে আস্তে আজকে আমাদের যে সান্ধ্য অনুষ্ঠান রয়েছে বিদ্যালয়ের, সেটা দেখাতে চেষ্টা করব। তো আমরা এখন সূর্যায়ন হল, মেমোরিয়াল হল, যেখানে পুজো হচ্ছে, সেখানটায় প্রবেশ করছি। অলরেডি প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়ে গেছে। আমরা মাকে দেখি একটু পরেই মায়ের সন্ধ্যা আরতি হবে। তারপর আমাদের কুইজ কন্টেস্ট যেগুলো রয়েছে, এইটা সন্ধ্যাবেলাকার মায়ের লাইট আলপনায় এই ধরনের লাইটগুলোকে করা হয়েছে। এই ধরনের লাইট, এই লাইটগুলো রয়েছে। আচ্ছা, এইখানে আমাদের কয়েকদিন আগে মাত্র অবসর গ্রহণ করেছেন আমাদের দেবানন্দ গোস্বামী মহাশয়। সঙ্গে আমি গুরুদেব বলি ওনাকে, সঙ্গে আমার গুরুমাও এসছেন। তা গুরুমাকে জিজ্ঞেস করছি আমাদের আয়োজন এবারে কেমন লাগলো।
এই তো সবে এলাম, একটু ঘুরে দেখি, বেশ তারপর বলবো। অনেক কিছু হচ্ছে দেখুন, আমাদের প্রজেক্ট হচ্ছে, একটু পরে কুইজ কন্টেস্ট হবে, আমি সঞ্চালনা করবো। আর গুরুদেব তো সকালবেলা এসেছিলেন, মোটামুটি অ্যারেঞ্জমেন্ট কেমন লেগেছে বলুন? খুবই সুন্দর, কারণ কালকেও তো দেখি ফটো পাঠিয়েছিলি, দেখে নিয়েছি আমি। বেশ, আপনারা দেখুন, হ্যাঁ। একটু পরে কুইজ কন্টেস্ট আছে, বসুন আমরা হ্যাঁ বাকিটা দেখাতে চেষ্টা করবো। অনেকেই প্রচুর দর্শনার্থী সবাইকে দেখায়। এখানে প্রজেক্ট চলছে ওই দূরে, আমরা প্রজেক্টগুলোর কাছে এখন চলে যাচ্ছি। চলুন প্রজেক্ট কি হচ্ছে দেখি। তোমরা কি করেছো বলো? আমাদের মস্তিষ্কে যে খুলি বা আমাদের সেলিটার সিস্টেম সম্বন্ধে আমরা বলছি। আমাদের মস্তিষ্কের খুলিতে 29টি হাড় থাকে। এই 29টি হাড়ের সামনের অংশটাকে ফ্রন্টাল বোন, এই অংশটাকে প্যারাইটাল বোন, পেছনে থাকে অক্সিপিটাল বোন, এখানে টেম্পোরাল বোন, এখানে স্পিনয়েড বোন। আপনি চোখের নিচে দেখছেন, এখানে থাকছে জাইগোম্যাটিক, এখানে থাকছে ম্যাক্সিলা, এখানে থাকছে ম্যান্ডেলা। আচ্ছা, মানুষের দেহে কটা হাড় থাকে গো? 206টা। 206টা। হ্যাঁ। আচ্ছা, কি এটা কি ছোট থেকেই একই রকম হাড়ের সংখ্যা? না না, ছোটবেলায় জন্মের সময় এখানে থাকে 310টা হাড়, আর এখন আপনার বড় হয়ে যাওয়ার পর বিভিন্ন হাড়গুলি যুক্ত হয়ে এরকম গেছে। কমে যাওয়ার কারণ কি কিছু জানো? কমে যাওয়ার কারণ আপনার বেশ, সবচেয়ে ছোট হাড়ের নাম কি? টেস্টিস, কোথায় থাকে সেটা? কানের মধ্যকর্ণে, মধ্যকর্ণে। মধ্যকর্ণে আরো 3টে হাড় থাকে জানো? আর মেলিয়াস, বেশ, সবচেয়ে বড় হাড়ের নাম কি দেহে? ফিমার। কোথায় থাকে সেটা? দেখাও তো এখানে। এই তো ফিমার। বাহ, খুব সুন্দর হয়েছে তোমাদের প্রজেক্ট, চালিয়ে যাও। হ্যাঁ, আচ্ছা, তোমরা কি প্রজেক্ট করেছো বলো? আমাদের প্রজেক্টটা হচ্ছে রক্তরসের বিকল্প হিসেবে ডাবের জল। তো আমরা সবাই জানি যে ডাব পান করলে মানে ডাবের জল? হ্যাঁ, ডাবের জল রক্তরসের বিকল্প হিসেবে ডাবের মানে জল। রক্তরস না হলেও চলবে এরকম নাকি? ডাবের জল না, ডাবের জলের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম এই ধরনের উপাদানের পরিমাণ অনেক বেশি থাকে রক্তরসে, যেটা অনেক কম পরিমাণে থাকে। এবং এটা প্রথম দেখা গেছিলো ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় জাপানিজ এবং ব্রিটিশ সৈনিকরা এই মানে একজনের প্লাজমা ক্ষরণ হয়ে গেছিলো, এবং যার ফলে তাকে বাঁচাতে পারা যায়নি। এর পরবর্তীতে অন্য একজনের যখন হয়, তাকে ডাবের জল ইনজেক্ট করা হয় এবং তিনি বেঁচে ওঠেন। এছাড়া ডাবের জলের মধ্যে IV4 বলে একটা উপাদান থাকে, সেটা স্যালাইনের মধ্যে যে IV4 থাকে তার থেকে অনেক বেশি পরিমাণে থাকে, যার ফলে এটা অনেক খুব ভালোভাবে কাজ দেয়। এছাড়া থাকে লাউরিক অ্যাসিড। এই লাউরিক অ্যাসিডের আমাদের শরীরে যে উৎসেচকগুলো আছে, সেই উৎসেচকের ক্ষরণ আরও বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটি অনেক বেশি পরিমাণে হয়। এবং বর্তমানে তাহলে আপনারা শুনলেন, ডাবের জলের প্রচণ্ড উপকারিতা আছে, রক্তরসের বিকল্প হিসেবে ডাবের জল এদের প্রজেক্ট ছিল, খুব সুন্দর হয়েছে। তোমরা চালিয়ে যাও। কেমন? তুমি কোন ক্লাসে পড়ো? আমি 9-এ পড়ি। 9-এ পড়ো। আচ্ছা, অনেকদিন তো স্কুল বন্ধ ছিল, হ্যাঁ। যাও একদিনের জন্য স্কুল খুলেছে, হ্যাঁ। তার মধ্যেই প্রজেক্ট করেছো। হ্যাঁ। কি প্রজেক্ট করেছো বলো? আমরা করেছি সুস্থ জীবন লাগে ড্রাগন ফল, মানে সুস্থ জীবন লাভে ড্রাগন ফল। হ্যাঁ। মানে ড্রাগন ফলটা ঠিক এইরকম দেখতে, তাই তো? এটা বাইরের আর এটা ভেতর থেকে। ভেতর দিকে এইরকম লাগছে দেখতে, কাটলে পারে। সুস্থ জীবন লাভে ড্রাগন ফল। এবার বলো, ড্রাগন ফল কি, মানে কেন, কিভাবে সুস্থতা দিচ্ছে? এই ড্রাগন ফল এটি সাধারণত প্রথমে মেক্সিকো বা আমেরিকায় পাওয়া যেত, কিন্তু বর্তমানে সারা বিশ্বেই এটি পাওয়া যায়। এটি ক্যাকটাস জাতীয় গাছ থেকে এই ফলটা মানে ঠিক আছে, এর উপকারিতা কি? হ্যাঁ, সুস্থ জীবন কি করে লাভ করতে পারে? সুস্থ জীবন লাভ করতে পারি, তার কারণ এই ড্রাগন ফলটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। এটা যদি আমরা খাই, আমাদের শরীরে ক্ষতিকারক এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এছাড়াও আমাদের বর্তমানে ক্যান্সার হয়। তাহলে ড্রাগন ফল দিয়ে আমরা অনেক কিছু উপকার পেতে পারি, তাই তো? হ্যাঁ, এছাড়াও আমাদের যে বর্তমানে ক্যান্সার, ডায়াবেটিস এইসব হয়। আচ্ছা, মায়ের আরতি শুরু হবে। হ্যাঁ, তো আমরা এখন রেখে দিচ্ছি, আমরা পরবর্তীকালে আবার ফেরত আসছি প্রজেক্টে, কি দেখানোর চেষ্টা করবো। স্কুলের মায়ের সরস্বতী পুজো মায়ের সন্ধ্যার আরতি চলছে। সন্ধ্যা আরতি আমাদের ব্রাহ্মণ মশাই, আরো মায়ের সন্ধ্যা আরতি চলছে। তোমরা কিসের উপর প্রজেক্ট করেছো? আমরা অ্যানিম্যাল সেল
আচ্ছা কি তোমরা কোন ক্লাসে পড়ো? আমরা 8-এ পড়ি। তুমি? আমি অষ্টম শ্রেণীতেই পড়ি। অষ্টম শ্রেণীতে পড়ো। কি নিয়ে প্রজেক্ট করেছো বললে? অ্যানিম্যাল সেল। অ্যানিম্যাল সেল। অ্যানিম্যাল সেলে কি কি আছে বলো? অ্যানিম্যাল সেলের আচ্ছা সেল সেল ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? সেল হচ্ছে সেল বা কোষ হচ্ছে এক ধরনের সেল হচ্ছে মানে জীবদের যে গঠনগত একক, গঠনগত এবং কার্যগত অর্থাৎ গোটা জীবদেহটা ছোট 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 ঘরের মতন দিয়ে তৈরি, তাই তো? নিয়ে গঠিত। আচ্ছা যেমন এই ঘরগুলো দেখিয়েছো সেই রকম নাকি? হ্যাঁ। তাহলে একটা সেলে মোটামুটি কি কি পাওয়া যায় বলো? একটা সেলের নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমের মধ্যে ওগুলো ভেসে আছে, সাইটোপ্লাজমের মধ্যে ওগুলো ভেসে আছে, লাইসোজোম, আর মাঝে একটা সবচেয়ে বড় গোলপাড়া কি এঁকেছো জানো? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে। বেশ, আর কি কি থাকে? আর লাইসোজোম, প্যারক্সিজোম, মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর, এবার এখানে একটা গলগি বডি। তাহলে এইগুলোর তো নিশ্চয়ই আলাদা আলাদা কাজ আছে সব। হ্যাঁ কাজ আছে। বেশ, আমি কাজের দিকে গেলাম না, কার কি ফাংশন স্যার বড় হয়ে এখানে যাবে। আরেকটা আছে প্রাণী কোষের একটি আদর্শ উদাহরণ ডিম। এই ডিমটাকে যদি আমরা তাহলে ডিম একটা কোষ, হ্যাঁ একটা গোটা কোষ। একটা গোটা কোষ। আচ্ছা। এটাকে যদি আমরা লম্ব সিদ্ধ ডিম হ্যাঁ। যদি লম্ব ছেদন করে আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি হ্যাঁ। তাহলে এই সব একটা কোষ পাওয়া যাবে এরকম। এবং এই কোষের মধ্যে এই ভাগ কটা সব কটা থাকবে বেশ। এবং একটা আলাদা আলাদা কাজ থাকবে। তাহলে বড় একটা ডিম, হ্যাঁ। ধরো উট পাখির ডিম। উৎপত্তি ডিম হচ্ছে সব থেকে বড় প্রাণী বড় কোষ। প্রাণী কোষ হচ্ছে অনিষিক্ত অনিষিক্ত উৎপাদী। আচ্ছা, আর প্রাণী কোষ হলো সবচেয়ে বড় প্রাণী কোষ স্নায়ু কোষ, স্নায়ু কোষ। দীর্ঘতম সেটা। আর সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজম। মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। প্রাণী কোষের কোষের আবিষ্কারক থিওডর সোয়ান, উদ্ভিদ কোষের আবিষ্কারক মার্টিয়াস লাইডেন, প্রথম মৃত কোষ আবিষ্কার করেন রবার্ট হুক 1665 বেশ, খ্রিস্টাব্দে। তোমরা জেনে রাখো, হ্যাঁ রবার্ট হুক একটা বই লিখেছিলেন, হ্যাঁ তো বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। কেউ যদি জিজ্ঞাসা করে বলবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, খুব সুন্দর প্রজেক্ট হয়েছে, চালিয়ে যাও। কেমন আমাদের প্রধান শিক্ষক মহাশয় এখন যারা প্রজেক্ট করেছে তাদের হাতে ইয়ে তুলে দিচ্ছে, আমাদের চেকের প্যাকেট। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় যারা প্রজেক্টে অংশগ্রহণ করেছে, প্রজেক্টে যারা অংশগ্রহণ করেছে তাদের হাতে প্রধান শিক্ষক মহাশয় আমাদের তুলে দিলেন। বাকি শিক্ষক মহাশয়রা তুলে দিচ্ছেন, যারা প্রজেক্ট করেছে তাদের হাতে সবার হাতে টিফিন তুলে দিচ্ছেন আমাদের মহাশয়রা, প্রধান শিক্ষক মহাশয়। আচ্ছা তোমরা কোন ক্লাসে পড়ো? তোমরা 10 পড়ো। আচ্ছা বেশ, তোমরা কী নিয়ে প্রজেক্ট করেছো? আজকে আমরা পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে প্রজেক্ট করছি। পৃথিবীর ভূ অভ্যন্তর? ভূ অভ্যন্তর সম্পর্কে প্রজেক্ট করছি। আচ্ছা বলো। পৃথিবীর সৃষ্টি 460 কোটি বছর আগে, কিন্তু এই পৃথিবীর বাইরের পৃষ্ঠ ঠান্ডা হয়ে গেলেও ভেতরের পৃষ্ঠ গলিত ম্যাগমায় অবস্থান করছে। সেই গলিত ম্যাগমার কোন স্তরে কীরকম সেটা জানার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের তরঙ্গ পাঠিয়েছেন। তরঙ্গ পাঠানোর ফলে বিভিন্ন স্তরে গিয়ে তরঙ্গটা কেঁপে ওঠে, যার প্রভাবে তরঙ্গ কেঁপে ওঠার প্রভাবে এখানে বিভিন্ন ধরনের কম্পনের সৃষ্টি হয়। কম্পনের উপর ভিত্তি করে বিভিন্ন স্তরে ভাগ করা হয়ে থাকে এবং স্তরগুলো এখানে দেওয়া আছে। স্তরগুলো তাড়াতাড়ি বলো। মানে মোটামুটি স্তরগুলো বলো। মানে মূল কথা হচ্ছে পৃথিবীর 3-4টে স্তর রয়েছে, তাই তো? ভেতরের স্তর এখনো গলিত অবস্থায়, যে কারণে অগ্নুৎপাত হয় বললে, তাই তো নাকি? যে অগ্নুৎপাত, আচ্ছা ঠিক কোন জায়গাটা গলিত অবস্থায় রয়েছে একটু দেখাও তো। গুরুমণ্ডলে এই স্থানটা মেনলি গলিত অবস্থায় রয়েছে, আর বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডল অতিরিক্ত প্রেশারের কারণে ওখানটা কঠিন অবস্থায় রয়েছে আচ্ছা ম্যাগমাটা। আর এখান থেকে মাঝে মাঝে এখানটায় ফাটল দিয়ে এখানে এসে অগ্নুদ্গম ঘটিয়ে। বাহ, খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, চালিয়ে যাও তোমরা। হ্যাঁ তোমার নাম কি? আমার নাম মারিন নসিবুল। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। তুমি কি নিয়ে প্রজেক্ট করেছো? আমি মিষ্টি পাতা বা স্টিভিয়া নিয়ে প্রজেক্ট করেছি। কি বলো ফের? এটি মানে স্টিভিয়া বা মিষ্টি পাতা মিষ্টি পাতা বা স্টিভিয়া। যে মূল উপকারিতাগুলো আছে সেই উপকারিতাগুলো হলো যে উপকারিতাগুলো একটু জোরে বলো। উপকারিতাগুলো যেগুলো আছে সেগুলো হলো চিনি থেকে বা যে গ্লুকোজ শর্করা, সুক্রোজ শর্করা আছে তার থেকে 200 থেকে 300 গুণ বেশি মিষ্টি। কিন্তু আমাদের যেমন চিনি খেলে আমাদের ডায়াবেটিস কি বললে? ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে হ্যাঁ ডায়াবেটিস মানে চিনি খাওয়ার বদলে চিনি খাওয়ার বদলে এটা খাওয়া হলে এই পাতাটা খাওয়া হলে স্টিভিয়া, হ্যাঁ পাতাতে নির্যাস আছে সেইটা যদি না এটা কি হয় খুব মিষ্টি পাতা? হ্যাঁ চিনি থেকে 200 থেকে 300 গুণ বেশি মিষ্টি। আচ্ছা আচ্ছা, তাহলে
তাহলে একমাত্র ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। আর কি কি বলো? আর বিভিন্ন ক্ষেত্রে আমার পাতা নীল আছে, এর লবণ আছে, সেই লবণগুলো ব্লাড প্রেশার কমাতে মানে সাহায্য করে। তারপরে দন্তক্ষয়, পেটের সমস্যা প্রভৃতি সারাতে এরা সাহায্য করে। এটা কিন্তু দাঁতের ক্ষয়, তারপরে চর্মরোগ, এইগুলো সব সারায়, তাই তো? পেটের সমস্যা এগুলি বললে, তাই তো? বেশ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, তুমি চালিয়ে যাও। স্টিভিয়া বা মিষ্টি পাতা নিয়ে বললো ছেলেটা, এটা সুগারের চিনির পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 6-এ পড়ি। 6-এ পড়ো, তার মানে 2 বছর ধরে তো অনলাইনে ক্লাস করছো স্কুলে, তাই তো? স্কুলে আসোনি, তাও প্রজেক্ট করেছো একটা। কিসের উপর প্রজেক্ট করেছো? এখানে যেটা আছে হচ্ছে হাততালি দিলেই লাইটটা জ্বলে। মাইক্রোফোনের সামনে হাততালি দিলেই লাইট জ্বলে। হাততালি দিলে লাইট জ্বলছে, তাই তো? এটা এবারে ফায়ার অ্যালার্ম। বেশ, ফায়ার অ্যালার্ম, হাততালি দিলে জ্বলছে। আর কি করেছো? এটা ভেন্টিলেটর, যা মাস্কের মধ্যেই হাওয়া দেবে। মাস্কের মধ্যে হাওয়া দেওয়ার জন্য? হ্যাঁ, ঠিকই বলেছো। এখন করোনার সময় মাস্ক তুমি পরেও রয়েছো, খুব ভালো করেছো। হ্যাঁ, তো মাস্কের কি বলছে আবার বলো? এটা মাস্কের মধ্যে এয়ার পাম্প থেকে যে হাওয়াটা আসছে, সেই হাওয়াটা মাস্কের মধ্যে দেবে। আচ্ছা আচ্ছা, কই কি করে দেখাও, কিরকম ভাবে? এটা এখানে মাস্কের মধ্যে ঢোকালেই যে হাওয়াটা আসছে সেটা সাহায্য করে। তাহলে এর জন্য একটা আলাদা যন্ত্র, সেটাও তো একটা মানে অস্বাভাবিক, মানে অসুস্থতার সৃষ্টি করবে না? অস্বস্তি করবে না? এইটার সাহায্যে কোনো অস্বস্তি হবে না। না, আমি বলছি এটা রাখার জায়গা দেবে, যন্ত্রটা অনেক বড়। হ্যাঁ, তাহলে এটা মানে যে জিনিসটার সাহায্যে হয় সেইটা ছোট, কিন্তু এইটা কাঠের কোথাও পাওয়া যায় না। সেম এইটাতে ও ছোট মতো আছে, ঠিক আছে। আর কি করেছো তুমি? আর হ্যান্ড স্যানিটাইজার, বাহ, ভেরি গুড। এখন করোনার সময় ওমিক্রনের জন্য এই হ্যান্ড স্যানিটাইজার ভীষণ প্রয়োজন হচ্ছে, কিন্তু এইটাকে তুমি কি বোঝাতে চাইছো বলো? এখানটায় যে হাত দিলে, আচ্ছা, এমনি পড়ে যাবে অটোমেটিক, হ্যাঁ অটোমেটিক, মানে অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার। হ্যাঁ হাত দিলেই তলায়, এই যে আমি হাত দিচ্ছি, এই যে আচ্ছা হাত দিলাম, বা খুব সুন্দর, আমার হাত স্যানিটাইজ হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি চালিয়ে যাও কাজ, খুব সুন্দর তোমার 3খানা প্রজেক্ট হয়েছে। ভানুসিংহ এই ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন? ভানুসিংহ এই ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন? আচ্ছা, আমি প্রথমে আমার কাছে যাচ্ছি, আমার নামটা আমি প্রথম লিখতে দেখেছি, বলুন। একদম সঠিক অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুর। আপনার নাম একটু বলুন। আচ্ছা, উনি এই স্কুলের ছাত্র। যাই হোক, আর ইন্টারনেট এসছেন, আপনি ঠাকুর দেখতে, আপনার ঠাকুর দেখুন, উপভোগ করুন। অসংখ্য ধন্যবাদ ওনাকে। ওনারা ট্রেন করে দিলেন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী অন্যান্য আমার হয়ে গেছে। আমার পরবর্তী কোশ্চেন, স্বামী বিবেকানন্দ আপনারা জানেন যে শিকাগো ধর্ম সম্মেলনে উনি বক্তব্য রেখেছিলেন। শিকাগো ধর্ম সম্মেলন চলেছিল মোট 11 দিন, কিন্তু 11 দিনের মধ্যে স্বামীজি ঠাকুর হিসেবে হয়তো খাওয়া যায়, জানেন না, ছাত্রা শৈবাল, তো আমি ফান ঠাকুর হিসেবে গ্রহণ করবো একটা ফার্মের বা টেরিটোফাইটার নাম, ফার্মের বা টেরিটোফাইটার নাম ঠাকুর হিসেবে গ্রহণ করবো। তো বলবেন বিজ্ঞানের কোশ্চেন, ঠাকুর হিসেবে গ্রহণ করবো। একদম সঠিক অ্যান্সার, মার্সেলিয়া বা সুসংস্থা ঠাকুর হিসেবে গ্রহণ করবো। আজকে মায়ের কে বিদায় দিতে হবে, সকলেরই মন ভারাক্রান্ত। তারকদা আজকের যে ভোগ, মায়ের ভোগ, সেটা রেডি করছে, আরতি হবে, তারপরে মায়ের বিসর্জন দেওয়ার পালা। এখন আমাদের সকলেরই মন ভারাক্রান্ত। আমাদের মাঝে রয়েছেন আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় শ্রী পিন্টু কুমার সিনহা মহাশয়। 2 দিন ধরে আমাদের ভীষণ পরিশ্রম করে এবং সমস্তটা বৃষ্টির মধ্যে আমাদের আয়োজন করতে হয়েছে। এ ব্যাপারে আমাদের সহকারী প্রধান শিক্ষক মহাশয়, বর্তমান সহকারী প্রধান শিক্ষক মহাশয় শ্রী পিন্টু কুমার সিনহা মহাশয় 2-4 কথা বলছেন।
সকলের সহযোগিতা না হলে এই পুজো বৃষ্টির মধ্যে করা খুব অসুবিধা ছিল। প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা আমার। অসংখ্য ধন্যবাদ মাননীয় সহকারী প্রধান শিক্ষক মহাশয়কে। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মহাশয় শ্রী কমলকান্তি দাস মহাশয়ও প্রচণ্ড পরিশ্রম করেছেন 3 দিন ধরে। সমস্ত যারা কাজকর্ম করেছেন তাদেরকে দেখাশোনা করা, গাইডেন্স দেওয়া করেছেন। তো সকলের সহযোগিতায় কীভাবে পুজো সম্পন্ন হলো 2-4 কথা খুব সংক্ষেপে বলছেন। ঠিকই আমাদের সমস্ত শিক্ষক, বেশ কিছু ছাত্র এই অবস্থার মধ্যেও এসে পুজোটাকে সুসম্পন্ন করেছে। সবাই মিলে আমরা পুজো করলাম। এই সীমিত পরিসরে যেটুকু করার ছিল সেটুকুই করা হলো। আবার আগামী দিন যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আমরা আরেকটু বড়সড় করে করতে পারবো। এসএন হলেই এবারে পুজো হলো, একটু পরেই বিসর্জন হবে। এবারের মতন শেষ হলো, আবার সামনের বছর প্রতীক্ষা। ঠিক আছে, আমরা সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক মহাশয়ের বক্তব্য শুনলাম। এবার মায়ের আরতি হবে, ভোগ হবে, তারপরে মায়ের বিসর্জন হবে। আমরা বিসর্জন দেখাতে চেষ্টা করব পরে, আগে মায়ের পুজো হয়ে যাক তারপর। দধিকর্মার আরতি কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে দধিকর্মার দিনের মায়ের আরতি চলছে। এখন মাকে বিদায় জানানোর পালা। আবার মাগো আসিস, তবে আসছে বছর আবার হবে। মাকে কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের যে এবারের যে মা সরস্বতী তার বিসর্জন পর্ব শুরু হবে। এখন স্কুলের গেট থেকে আমরা মঞ্চ থেকে নামাচ্ছি, মাকে ভ্যানে তুলব। এখন আমরা স্কুল থেকে সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী এবং সকলে গঙ্গার পথে চলেছি। গঙ্গার পথে আমরা হাঁটতে চলেছি আস্তে আস্তে। গঙ্গা আমাদের স্কুল থেকে অনেকটাই দূরে। এইখান থেকে আমরা চলে গেলাম। হ্যাঁ, আমরা এই ক্লিপটা ভিডিওতে দেবেন। হ্যাঁ, জয় মা, জয় মা সরস্বতী, আসছে বছর। এখন আমরা কাটোয়ার জেঠি ঘাটে বা বল্লভপাড়া ঘাটে, যেখানে আমাদের প্রতি বছরের রীতি অনুযায়ী বিসর্জন হয়, সেই বল্লভপাড়া ঘাটে আমরা পৌঁছে গেছি। মায়ের বিসর্জন গঙ্গায় দেবে। এই হচ্ছে আমাদের কাটোয়া এবং বল্লভপাড়ার মধ্যেকার, ওই পারে বল্লভপাড়া নদিয়া জেলা, এদিকটা বর্ধমান জেলা। সেই গঙ্গার ঘাটে আমরা চলে এসেছি। মায়ের বিসর্জন হবে এই পাটাতনে, আমরা বিসর্জন করব। জয় মা, জয় মা, জয় মা। আমাদের বিসর্জন হবে এখন। জয় মা, জয় মা। এখন গঙ্গার ঘাটে আমরা বিসর্জনের মুহূর্তে মাকে ঘোরানোর পরে বিসর্জন দেওয়া হবে। বাইরে যে ফ্লেক্সটা রয়েছে পিছনে, সেটা খুলে নিয়ে তারপরে ঠাকুরের জয় মা, জয় মা সরস্বতী মাইকে, আসছে বছর।
দারুণ হয়েছে, দারুণ হয়েছে। সরস্বতী, সরস্বতী মাই কি জয়। এক মা সরস্বতীর বিসর্জন হয়ে গেল, সঙ্গে সরস্বতীর বরপুত্রী সুর শিল্পী লতা মঙ্গেশকরজি 92 বছর বয়সে বিদায় নিলেন। আমরা সকলেই শোকার্ত। তবে শিল্পীর মৃত্যু হয়, শিল্পের নয়। মা, মা গো, তোর কাছে প্রার্থনা লতাজির মতন কাউকে সঙ্গে নিয়ে আবার যেন সামনের বছর আসিস মা। জয় মা, জয় মা, জয় মা।